হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। পথ খুঁজে যারা হয় রান, একদিন সেই ময়দান তারা পেয়ে যান। আর সেই ময়দান, সেই খেলবার ময়দান, সেই উল্লাস করবার ময়দান, সেই আনন্দ করবার ময়দান, সেই উদযাপন করার ময়দান হলেন আমাদের বাবা মা, যারা আমাদের ধারণ করেছেন, যাদের বুকের উপর আমরা দাপিয়ে বেড়াই, যাদের বুকের উপর আমাদের বেড়ে ওঠা। আর সেই রকম বাবা মাকে সঙ্গী করে এসেছেন সৌমিলি এবং শুভ্রজিৎ। আমরা ওদের সঙ্গে আলাপ করে নেব, আসুন। সৌমিলি, জয় হোক। থ্যাংক ইউ। আমারও জয় হোক। আমারও হবে তো? তোমারও জয় হোক। কেন বলো তো? কেন? কারণ আমরা ঘটি। বেশ বেশ বেশ, মনের কথা বলেছি। মা যেভাবে হাসছে তাতে বুঝলাম যে একবার ঘটির ঘরের মেয়ে। একদম, মা ঘটি বাবা ঘটি। বাবা ঘটি, শুধু বিয়ে হয়েছে বাঙাল। ছি ছি ছি, এই করলে তুমি? কি করব বলো, এটা বাবা মাই দিয়েছে, আমি কিন্তু মানে করিনি। আর তোমার জন্য একবার ইচ্ছে ছিল না? না, আমার বাঙালি করে করার ইচ্ছা ছিল না, বিকজ বাঙালি ছেলেটা প্রচন্ড রাগী হয়। ইনি কি রাগী? হ্যাঁ। বেশ, ওনার কথা জানবো। তার আগে তোমার বাবা মার সঙ্গে একটু পোশাকে আলাপ করে নি। দেখো, আমি প্রথমেই বাবার সম্পর্কে যদি বলতে চাই, তো আমি বলতে চাই আমার বাবা আমার জীবনের আইডল। আর মায়ের কথা যদি এক কথায় বলতে হয়, তো মা হচ্ছে আমার সব কিছু। মানে আমার পড়াশুনোর থেকে মানুষ করা থেকে শুরু করে আমাকে বড় করা, এবং ইন্ডাস্ট্রিতে যেই এতগুলো বছর, 18 বছর, তো প্রত্যেকটা সময় আমার মা আমার সঙ্গে থেকেছেন। আজকে বাবা মার ইন্সপিরেশন আছে বলেই আমি এখানে আছি, কারণ ওনাদের ছাড়া আমি কিছু নই। এই সমস্ত জেনেছি, শুধু জানিনি যে পরীক্ষার খাতায় বা ঠিকানায় বাবার নামটা কি নাম লিখতে। বাবার নাম লিখতাম সমরেন্দ্রনাথ বিশ্বাস। সমরেন্দ্রবাবু নমস্কার। নমস্কার। মায়ের নাম হচ্ছে প্রতিমা বিশ্বাস। প্রতিমা দেবী নমস্কার। আপনি ঘটি শুনে মন জুড়িয়ে গেল। বেশ, এইবার শুভ্রজিৎ, এই যে বাবা এসেছেন, মা এসেছেন, বড় আনন্দের দিন আজকে। একদমই, আমার কাজের জায়গা, যেটা আমি কাজ করি সব সময় থাকি, সেরকম জায়গায় মা নাটকের ক্ষেত্রে গিয়েছেন, বাবা সেইভাবে যেতেও পারেননি। আর কাজের জায়গা যেখানে আমি কাজ করি, যে আলোর সামনে দাঁড়াই, বাবা কখনো আসেনি। তা আমার আনন্দ হচ্ছে যে বাবা অন্তত আমার কাজের জায়গাটা দেখলো আর কি। আর বাবাকে কি পরিচয়ে চিহ্নিত করতে চাও? বাবাকে প্রথমত বাপি বলে ডাকি, ভালো নাম পশুপতি দত্ত। পশুপতি বাবু নমস্কার। নমস্কার। বাবার একটা ব্যবসা, আমাদের বাড়ির নিচে একটা দোকান আছে স্টেশনারি, তো সেটাই মূলত আমি ছোট থেকেই দেখেছি বাবা সেখানেই প্রাণপণ দিয়ে আর কি সারাক্ষণ। তো তার বাইরে বাবা খেলতে খুব ভালোবাসতেন, এবং আমি ছোটবেলার স্মৃতি অতটা মনে নেই, দাদাদের কাছে শুনেছি যখন খেলাধুলো ছেড়েও দিয়েছেন তখন আম্পায়ারিং করতেন বাগবাজারের মাঠে। তো খেলা অন্তঃপ্রাণ, এবং বাইরের একটা জগৎ নিয়ে, মানে বাগবাজার সার্বজনীন পুজো এবং পাড়া এবং এই সমস্ত নিয়ে, বাইরের লোক এর অসুবিধা হচ্ছে ওখানে ছুটে যাওয়া, এর জন্য ওটা করা, এই ব্যাপারটা আমি মানে বাবার ভালো লাগতো আর কি। সেটা হয়তো কোনোভাবে ওই বারমুখ যেটা বলে, সেটা আমি বাবার কাছ থেকে হয়তো পেয়েছি। আর মা সুপ্রিয়া দত্ত। সুপ্রিয়া দেবী নমস্কার। মার কাছ থেকে ওই কিচ্ছু হবে না কর, এই জিনিসটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। মানে আমি কখনো বাধা পাইনি, যখন যেটা করার ইচ্ছে হয়েছে, মানে কলেজে যখন গেছি সাবজেক্ট চেঞ্জ করে ফেললাম, বাংলায় চলে এলাম সায়েন্স থেকে, তারপরে ঠিক করলাম পড়াবো। সবাই চাইতো যে না না ঠিক আছে, যেটা করছে করুক, এবং কোনো দিনের জন্য বাধা আসেনি যে আমি একটা মানে সরকারি স্কুলে চাকরি পাওয়া সত্ত্বেও সেখান থেকে ফিরে এসে যে একটা অনিশ্চিত পেশা সবাই বলে এটা, সেখানে অনেক বছর হয়ে গেল, সেটার জন্য একবারও বাধা আসেনি। সকলে বলতো যে সব ঠিকঠাক হচ্ছে তো রে, কোনো অসুবিধা হচ্ছে না তো, তা একদিনের জন্য বাধা পাইনি, এটাই তো অনেক একজনের কাছে। এবং তোমার আরও খুশির খবর যে আমরা একদম বাগবাজারের ঘটি আর কি। না সেটা তো ঠিক, আজকে আমরা জমাট বেঁধে আছি। সৌমিলি এবং শুভ্রজিৎ বললে বেশ নামের একটা ধ্বনির একটা মিল থাকে। আমরা দুজনকে পেয়েছি, এবং এও জানি যে সম্ভবত তোমাদের দুজনের জন্মদিনও একই দিন। আমাদের রাশি এক, জন্মদিন এক। এবং ও প্রথম ফোন করে বলে শুভ জন্মদিন, আমি হাসতে হাসতে বলি শুভ জন্মদিন। আর সেই শুভ দিনটি কবে? 29 সেপ্টেম্বর। বাহ, আসছে, সামনেই আসছে। আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। সেই ইচ্ছে পূরণের খেলাটাকে 4টি ধাপে আমরা ভাগ করে নিয়েছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপে 50 নম্বর জোগাড় করতে হয় প্রথম ইচ্ছে পূরণের জন্য। দ্বিতীয় ধাপে আরও 50 অর্থাৎ 100 এই নম্বর জোগাড় করতে হয় দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য। তৃতীয় ধাপে আরও 50 অর্থাৎ 150 তৃতীয় ইচ্ছে পূরণ হয় তবে। আর চতুর্থ ধাপে 200 নম্বর জোগাড় করতে হয়, তবে চতুর্থ ইচ্ছে পূরণ হয়। আর সব শেষে একটা বিশেষ ইচ্ছে পূরণ থাকে, সেটা হচ্ছে যে এমন অনেক বাবা মা আছেন যারা এই মুহূর্তে একটু বিপন্ন অবস্থায় আছেন, একটু হয়তো একা আছেন, তা ওরা চাইছেন আমাদের একটা হাত ধরতে। তাই সেই রকম কোনো বিপন্ন বাবা মা যিনি আমাদের দিকে আজকে তাকিয়ে আছেন, তার হাতটুকু আমরা ধরতে চাই আমাদের তরফ থেকে, তার ইচ্ছে পূরণ করে। সেই ইচ্ছে পূরণের ঘটনাটা ঘটাবেন আমাদের হয়ে আজকে যে বিজয়ী বা বিজয়িনী হবে সে।
বিশ্বনাথ দাসের ৭৫ বছর বয়স। সিনেমা জগতে প্রোডাকশন বয়ের কাজ করতেন। বহু অভিনেতা অভিনেত্রীর প্রিয় বিশুদা আজ আর কাজ করতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে। শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ। ছেলেদেরও বাবাকে দেখার সময় হয় না। একা একা বিশুবাবুর দিন কাটে পুরনো স্মৃতি আগলে। আমি নিজে কোনো রকম চেষ্টায় ডাক্তারের ব্যবস্থা করেছিলাম এবং ডাক্তার আমাকে দেখে আমাকে সাজেশন দিয়েছিল যে কিছু ফলমূল এবং পুষ্টিকর খাদ্য দরকার। তো আপনারা যদি সেটার যদি কিছু একটা ব্যবস্থা করে দেন তো আমার পক্ষে খুব মঙ্গল হয়। তোমাদের দুজনেরই প্রথম ইচ্ছেটা জেনে নিয়ে আমরা খেলায় ঢুকে পড়বো। তোমার প্রথম ইচ্ছেটা কি? সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ছবি করেছি, সেটা স্প্যাস্টিক বাচ্চাদের নিয়ে যারা সেরিব্রাল পালসি আছে। তো তখনই শুটিং করতে করতে ডেন ছিল, তো ডেন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো, আমরা একসঙ্গে কাজ করছিলাম। তো ও তখন একজনের কথা বলে, মেয়েটির নাম পুনম। তো আমাকে বলে, জানিস তো ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু এতটাই এখন খরচ সাপেক্ষ পড়াশুনো বা যাতায়াত যেটা হয় আর কি, খুব কষ্ট করে মেয়েটা বড় হচ্ছে। এটা শোনার পরে মাও ছিল আমার সঙ্গে শুটিংয়ে, তো মাও বলল যে সত্যি যদি কিছু করতে পারতাম। তাই মায়ের ইচ্ছাতেই আমার ইচ্ছা, যদি আমি ওর জন্য কিছু করতে পারি, ওর পড়াশোনায় যদি আমি সাহায্য করতে পারি তাহলে খুব ভালো লাগবে। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। আমরা শুভ্রজিতের কাছে জেনে নেবো, তোমার প্রথম ইচ্ছেটা কি? আমাদের একটা দোকান আছে, আমি আগেই বলেছি, তো সেটা বাবার অনুভূতি জড়িয়ে আছে তার সঙ্গে ওতপ্রোতভাবে, এবং বাবা এখন অসুস্থ হওয়ার জন্য সেইভাবে দেখতে পারছেন না। তো সেইটা যদি একটু আধুনিকীকরণ আমরা হয়তো করতেই পারতাম, কিন্তু সেটা মানে আমরা যেহেতু একত্রিতই হতে পারি না পুরো পরিবার, সেহেতু এইটার একটা অভাব রয়ে গেছে। যদি সেটা মানে দোকানের রেনোভেশন কাইন্ড অফ এরকম একটা কিছু। বেশ, তোমার আজকের প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটা তোমার সামনে আসছে, দেখা যাক। নমস্কার, গুড ইভিনিং। আমরা যে মাছের প্রিপারেশনটা এতক্ষণ ধরে দেখলাম, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তেঁতুলের টক ব্যবহার করা হয়েছে। সুতরাং একটা টক টক মাছ তো নিশ্চয়ই। সেই টক টক মাছের নামটা কি টক টক করে বলে দিন তো। এই মাছটির নাম কি? আমার যতদূর মনে হচ্ছে যে এই মাছটার নাম মোরলা মাছ, কারণ মোরলা মাছের টক আমরা খাই আর কি। তো যেহেতু তেঁতুল জলটা দেওয়া হলো, তো মোরলা মাছের টক আমার দেখে মনে হচ্ছে। এটাই তোমার উত্তর? হ্যাঁ। বেশ, কাছাকাছি ছোটখাটো মাছ আর গুলিয়ে দিও না, কাছাকাছি পুঁটি মাছ আছে, কিন্তু পুঁটি মাছের টক, হ্যাঁ আরো কুচো মাছ আছে, কিন্তু তার টক আমি শুনিনি। কিন্তু মানে আমি খেয়েছি নিজে মোরলা মাছের টক, আর তাই টক করে সেটা মনে পড়ে, টক করে আমার এটাই মাথায় এলো, তারপর জানি না। তাহলে মোরলা মাছ তুমি বলছো। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমি একদমই চ্যালেঞ্জ করতে চাই না, কারণ আমি মাছ খেতে একদম পছন্দ করি না। বেশ, ও চ্যালেঞ্জ করতে চায় না, তুমি বলেছো মৌরলা মাছ। এখন দেখা যাক তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে মৌরলা মাছ, সেটার হাত ধরে আজকের প্রথম প্রশ্নের প্রথম উত্তর আমরা ঠিক পেলাম না ভুল পেলাম, দেখা যাক। এর নাম মৌরলা, মৌরলা মাছ। মৌরলা মাছ একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। শুভ্রজিৎ, তোমার জন্য আজকের প্রথম প্রশ্নটা হাজির হচ্ছে, দেখা যাক। বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত এই ঐতিহাসিক শহর, এখানেই একদিন ছিল দক্ষিণের এক বীর প্রভাবশালী শাসকের রাজধানী।
হায়দার আলীর পুত্র এই বীর শাসককে বলা হতো দক্ষিণের বাঘ। অনেক ইতিহাসবিদের মতে ভারতবর্ষের শাসকদের মধ্যে ইনি প্রথম কামানের ব্যবহার করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠা এবং হায়দ্রাবাদের নিজামদের মিলিত শক্তির সঙ্গে এক যুদ্ধে শ্রীরঙ্গপত্তনমে দুর্গ রক্ষার সময়ে এই শাসকের মৃত্যু হয়। শ্রীরঙ্গপত্তনমেই রয়েছে তার সমাধি, যা আজও যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সময়ে। এটি কার সমাধি? টিপু সুলতান। টিপু সুলতান, এটাই তোমার উত্তর? আর ভাববার অবকাশ নেই তো? না, এর বাইরে আমি জানি না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কারণ আমার মনে হচ্ছে এটা টিপু সুলতানই। বেশ, তাহলে তার প্রশ্ন নেই, ও চ্যালেঞ্জ করেনি। আর তুমি যখন বলছো এর বাইরে জানো না, তোমার এই উত্তরটা নিলাম। টিপু সুলতান। ও 25-এ আছে। তুমি সেই 25-এ পৌঁছতে পারলে নাকি একটু অপেক্ষায় রইলে? আমরা উত্তরটা যাচাই করে নিই, দেখে নিই। नमस्ते देवशंकर जी, ये जो श्रीरंगपट्टनम में टीपू सुल्तान का शाही गुंबद है। তার মানে টিপু সুলতান, তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি সৌমিলির মতোই 25-এ পৌঁছে গেছো। তুমি ছেড়ে কথা বলবে না, বোঝা যাচ্ছে। না, সেটা আমি এবং তুমি ভাবখানা করবে যেন কিছুই জানো না। না, ও জানে হ্যাঁ, অনেক কিছু। অনেক কিছুই জানে। বিকজ একটা টাইমে ও কিন্তু শিক্ষকতাও করতো। মাস্টার ছিল। আমরা হলাম ছাত্র। একবারে না, একদমই না, তুমিও মাস্টার। এটা আমি মাস্টার নই। তোমার এবারে দ্বিতীয় প্রশ্নটা আসবে, কিন্তু তোমার মার সঙ্গে একটু কথা বলে নি। তোমার মা যখন এখনো তোমার সঙ্গে তোমার পাশে পাশে থাকেন, তোমাকে সাহায্য করতে চান, তো যখন ওর বড় হচ্ছে তখনও কি এরকম ভাবে আগলে রাখতে চাইতেন? তখন কি ও কথা শুনতো নাকি তখন? না, ও একটু দুষ্টু ছিল। এই রে, স্কুলে যেত, সেখানে মুখে সেলুটেপ দিত। মানে এত কথা বলতে মুখে সেলুটেপ এত দিয়ে রাখতো। টকেটিভ ছিল আর কি। তাই নাকি? তবে ওর একটা দোষ গুণ আমি জানি না, কোথাও গেলে আমাকে না নিয়ে ও মানে কিছুতেই যেতে চাইবে না। শুধু তুমি বাড়ি বসে থাকবে, তুমি ঘুমোবে, এখনো মা নেবে এসো, ওই শুটিংয়ে যাচ্ছি, তুমি রেডি হও, আমি গাড়ি নিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, এখনো এই করে যায়। আপনার কি যেতে ভালো লাগে এখন? হ্যাঁ, আমার যেতে ভালো লাগে। প্রথমত ছেলে তো এখানে থাকে না, ও বাইরে থাকে, আর আমি একা একা। উনি একটু নিজের মতো থাকতে ভালোবাসে। আমরা যখন থাকি শুটিংয়ে তখন আমাদের খুব ভালো হয়। মানে একটা সময়, এই শুভ্র এটা খেয়ে নাও, অনেকটা গ্যাপ। এইটা মানে মা আমার সঙ্গে আসে না, কিন্তু আরেক মার সঙ্গে থাকে। এইটা বাড়িতে যাকে বলতে পারতেন যে এটা খেয়ে নাও, তার কি হয়? তারটা গুছিয়ে দিয়ে আসা হয়। গুছিয়ে রেখে সব সেগুলো মোটামুটি গুছিয়ে জিনিসটা পেলি আমি খুশি। নিজের মতো স্বাধীনভাবে নেব, একবার এইটা খাবো, একবার ওইটা খাবো। এইসব করতে করতে এই যে আমাদের এই জগতের আলৌকিকতা, এই ঘরের খবর জানতে জানতে আপনার নিজের কখনো অভিনয় করতে ইচ্ছা হয়নি? তাই মা যা ইচ্ছা পূরণ করেছে মেয়ের মাধ্যমে। মার খুব নাচতে ইচ্ছা করতো, ছোটবেলায় নাচতে ভালোবাসতেন, কিন্তু যা হয় তখনকার দিনে তো সুযোগ খুব কম ছিল। মা আমার মাধ্যমে সেটা পূরণ করতে পেরেছে। বেশ, আপাতত গল্পটাকে এই অবধি মুলতবি রাখলাম। তোমার কাছে দ্বিতীয় প্রশ্নটা আসবে প্রথম ইচ্ছে পূরণের জন্য। যদি এটা পারো তাহলে এখনই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। আর যদি তোমার প্রশ্নকে চ্যালেঞ্জ করে শুভ্রজিৎ মাস্টারমশাই যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে, যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করে যদি উত্তর ঠিক দেয় একদম, তাহলে ওর ইচ্ছে পূরণ, কারণ ও 25-এ দাঁড়িয়ে আছে। অতএব সাবধান। বেশ, এবারে তোমার দ্বিতীয় প্রশ্নটা আসছে, দেখা যাক। মোদি মোদি চলিতে চলিতে বাজায় কাঁকুন, পরনে নিলাম বরি, পাগল আমি অরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমারি কোজাগরি, পাগল আমি অরূপ দেখে। গানটিতে নীল ছাড়া আর কোন রঙের কথা বলা হলো? আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকুন, পরনে নিলাম বরি। শুভ্রজিৎ যদি মনে উকি মারে উত্তরটা, তাহলে ওকে ধারণ করো। মনে লয় ওই অঙ্গ থেকে। গোলাপি আর নয় সাদা, এই দুটোর মধ্যে একটু কনফিউশন হচ্ছে। একটা যে কোনো একটা, হ্যাঁ। তাহলে কোনটা? বাজায় কাঁকুন, পরনে নিলাম বরি।
তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং সাদা। সাদা মনে কালো নাই, একটা উত্তর দাও। ঠিক আছে, সাদাই নাও। সাদা, তুমি এই উত্তর দিলে, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? কাজল কালো মনে কিছু উত্তর, কিছু কি মারছে? মুখে মানায় মনে হচ্ছে কালো, কিন্তু চ্যালেঞ্জ করব না। যখন চাকরি ছেড়েছিলে তখন চ্যালেঞ্জ করেছিলে চাকরিকে, না অবশ্যই, এবং জিতে গিয়েছিলে। আমার মনে হচ্ছে কালো, কিন্তু চেঞ্জ তো করা যাবে না এখন। না, মারি বোঝা চ্যালেঞ্জ করব না। বেশ, তুমি বলেছো সাদা, ও চ্যালেঞ্জ করেনি। আমরা এবার দেখে নিতে চাইবো নীল ছাড়া আর কোন রঙের কথা বলা হয়েছিল। দেখা যাক। চোখ লয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্ম মুখে মানায় ভালো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন? আমরা জানতে পারলাম তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে, দুর্ভাগ্যবশত আজকে সেটি ভুল উত্তর হয়েছে। তুমি আছো 25-এ। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে আসছে। বিচার করো, বিবেচনা করো, তারপর যদি ঠিক উত্তর দাও তোমার প্রথম ইচ্ছে পূরণ, এবং তুমি যদি চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দাও তোমার প্রথম ইচ্ছে পূরণ। দেখা যাক আজকে এই প্রশ্নের হাত ধরে আমরা কার ইচ্ছে পূরণ করতে পারছি। বলুন তো এই মিষ্টিটার নাম কি? এই মিষ্টির নাম কি? মায়ের সাহায্য নিচ্ছ? হ্যাঁ, মানে আমার একটা কনফিউশন হচ্ছিল আর কি, ক্ষীর কদম না রস কদম, মানে কদম্ব আর কি। তো মা রসকদম্ব বলছে, মায়ের ওপর ভরসা রেখে বলছি, ভুল হতে পারে। রসকদম্ব মনে হয়, মানে আমি মা বলেছে। নিশ্চিত হয়ে বলো, মা বলেছেন যখন? হ্যাঁ, রসকদম্ব। কারণ আমি অনেক উত্তর মারা বলেছেন, আমি ভেবেছি মা কি পারবে, আজকের লোক না। না না, আমার তুমি ভাবনি, প্রচন্ড আস্থা আছে। আমি ভেবেছি অনেক সময়, আমার মার ক্ষেত্রে ভেবেছি। রসকদম্ব। বেশ, রসকদম বা রসকদম্ব, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না, রসকদম। তোমার এই অভয় বাণীতে আমরা ভুলছি না। আমরা যাচাই করে নিতে চাইবো যে মিষ্টিটা তৈরি করলাম আমরা এবং ওর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, দুটো এক কিনা, অর্থাৎ রসকদম্ব কিনা, এটা দেখে নিই। এই মিষ্টিটির নাম হচ্ছে রসকদম্ব। রসালো উত্তর, রসকদম্ব। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো মার সাহায্য নিয়ে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। মানে মার ওপর আস্থা রাখার একটা কারণ হচ্ছে যে মা আমাকে খুব গল্প করতো। মার যেখানে মানুষ হচ্ছে হাওড়ায় বাড়িতে, সেখানে মার ঠাকুমার বাড়িতে মিষ্টি তৈরি করে খাওয়া, মানে মিষ্টি তৈরি হতো, সেই মিষ্টি খেয়ে মা স্কুলে যেত। তো মার এটা জানাটা, মানে নিয়মিতই মিষ্টি হতো বাড়িতে। বাহ। গরু ছিল, গরুর ও দুধ বাড়ির গরু একদম ছানা কাটিয়ে আমার ঠাকুমা, মানে সেই মানে সন্দেশ থেকে লেডিকেনি, মানে যত রকমের মিষ্টি হয় সব বাড়িতে তৈরি করতেন। বাহ। সকালে জল খাবার ছিল মিষ্টি আর ওই গরুর দুধ। এইসব খেয়ে আপনারা স্কুলে গিয়ে আপনারা তো আশীর্বাদ ধন্য, আমরা এরকম কিন্তু পাইনি। আমিও আমার এদের দিতে পারিনি তো সেটা। হ্যাঁ, সময়টাই তো পাল্টে গেল, আমরাই তো একটা গরু হয়ে উঠলাম।
তোমার এই 25-এর হাত ধরে তুমি পৌঁছে গেছো 50-এ এবং সেই সঙ্গে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। বাবা খুশি হয়েছেন তো? নিশ্চয়ই। আপনি কি এই দোকানটায় এখনো বসবার সুযোগ পান না? এখন আর সকালে বিকালে কিছু কিছু সময় দোকানে বসি, কেন দোকানটার প্রতি আমার একটা মায়া আছে। তো তা তো বটেই। 55 বছর ধরে আমি এই দোকানটা কোনো রকমে চালাচ্ছি। দোকান মানে তো শুধু দোকান নয়, দোকান মানে একটা স্বপ্ন। তা বলতে পারেন। তোমার কি মনে পড়ে দোকানটা সম্পর্কে সুব্রজিৎ? মনে আছে পুজোর সময় খুব বিরক্ত লাগতো, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আমরা দোকানে বসে আছি। পরে খারাপ লাগাটা আবার ভালো লাগে পরিণত হলো, কারণ যখন পাড়ায় মিশতে শুরু করলাম, পুরো পাড়াটা আমাদের দোকানে এলো আর কি আড্ডা মারার জন্য। তো সেই সময় ওই কলেজ টলেজ সামলে, পড়াশোনা সামলে এই যে প্রাণান্তকর পরিশ্রম করা দোকানের জন্য, এইটা ছুঁয়ে গেছে আর কি। দোকান ছুঁয়ে আছে, বিশেষ অভিজ্ঞতা আছে। যেমন ধরো এই দোকান মানে তো প্রতিদিন নতুন নতুন মানুষ, অথবা চেনা মানুষই আলাদা আলাদা চেহারা। এবং এটা নিয়ে খুব মজার মজার ব্যাপার হয়। ধারের খাতাটা তো সবাই জানে, আমরা মানে মাঝে মাঝে লেখা থাকে, একজন কর্মচারী ছিলেন তিনি লিখে থাকেন যে অমুক পাড়ার খচা বুড়ো, এটা এরকম আর কি, মানে অমুক পাড়ার বেঁটে ভদ্রলোক। মানে তারপরে যখন খাতা উল্টানো যে বেঁটে ভদ্রলোক তো হাজার হাজার আছে, মানে কি করে তাকে ধরবে। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ক্যারেক্টার আর কি। বাবা বলতো ছোটবেলায়, এখন দাদারা শিখেছে যে মানুষকে শান্ত করে তাকে দাঁড় করিয়ে রেখে জিনিসপত্র দেওয়া, এটাও আমার মনে একটা আর্ট, মানে শিল্প আর্ট, একটা অনেক মানুষের সঙ্গে মেলামেশা। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু একটা অভিনয়ের পার্ট, একদমই জীবনকে জানার পার্ট। বেশ, দোকানটা সুন্দর হোক, আমাদের ছোঁয়াটুকু ওখানে থাকুক। আসলে মন হচ্ছে ওই রকম একটা দোকান যেখানে প্রতিনিয়ত আমরা কিছু দিচ্ছি, তার বদলে কিছু পাচ্ছি। খুব সুন্দর বললে। বেশ সৌমিলি, এবার তোমার কাছে যে প্রশ্নটা আসবে এটার উত্তর দিলেই তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। এটা তোমার 3 নম্বর প্রশ্ন। ও কিন্তু আবার চ্যালেঞ্জ করে ফেলতে পারে, তাই ওর না দ্বিতীয় ইচ্ছেটা জেনে নি। খেলার একটা নিয়ম আছে। দ্বিতীয় ইচ্ছে, মায়েদের মাতৃসংঘ একটা সংগঠন রয়েছে আর কি, আমার মাসি রয়েছেন আর কি, প্রেসিডেন্ট গৌরী মাসি এসছেন আমাদের সঙ্গে। ওই সংগঠন কিছু কাজ করে নিজেদের মতো করে আর কি। কিছু ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়, সেলাই মেশিন রয়েছে সেখানে, দুস্থ যারা তারা শিখতে পারে, সেই সংগঠনের জন্য ওই খাতা পেন্সিল মাতৃসংঘকে কিছু সাহায্য, একদম একদম, মানে অনুদানটা যাতে একদম সরাসরি দেওয়া যায়, খাতা, জিওমেট্রি বক্স, রং পেন্সিল, তারা খুব খুশি হয়। এই বেশ, এই ইচ্ছেটাও খুব সুন্দর, এই ইচ্ছে পূরণ হোক। তার আগে আমরা সৌমিলির কাছে যাব। সৌমিলি, তোমার 3 নম্বর প্রশ্ন আসছে, খুব মন দিয়ে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখে নাও। এই যতটুকু ছবি দেখলাম, এটা একটা সিনেমার কথা মনে করিয়ে দিল। কোন সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে? হ্যাঁ, yahoo.com। তাহলে ইয়াহু, তাহলে याहू कहीं मुझे कोई जंगली कहे कहता रहे। এটা জঙ্গলি সিনেমার গান। জঙ্গলি সিনেমাটার নাম মনে আসছে। হ্যাঁ, তাহলে উত্তরটা কি? জঙ্গলি। জঙ্গলি, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না, আমার মনে হচ্ছে এটাই উত্তর। আমরা জানি না এখনো উত্তরটা, আমরা এবার যাচাই করতে চাইবো। দেখা যাক। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो जी कहता रहे। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে তুমি ছিলে 25-এ, পৌঁছে গেছো আরো 25 নিয়ে 50-এ। 50-এ পৌঁছলো মানে প্রথম ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটালি হ্যাপি বার্থডে।
হাসিটাই বলে দিচ্ছে আজকে আমাদের সকলের মন ভরে গেছে। তো সুন্দর করে পড়াশুনো করো আর তোমার যা যা মনের ইচ্ছে সব পূরণ করো। দুজনেরই একটা করে ইচ্ছে পূরণ হয়ে গেছে, তোমার দ্বিতীয় ইচ্ছেটা জানা হয়ে গেছে। সৌমিলি, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যেটা হয়, বাবা মাদের তো এখন এক্সারসাইজ করার খুব দরকার। তো আমি চাই যদি একটু দুজনে বাড়িতে থেকে এক্সারসাইজ করতে পারে, কারণ দেখো এখন জিমে পাঠানো সম্ভব না। তো মানে যাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় ওরকম যদি কিছু মানে বাবা মার জন্য দিতে পারি আর কি। বাহ, সুন্দর ইচ্ছে। এবার তোমার 3 নম্বর প্রশ্নটা দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার সামনে হাজির করা হচ্ছে। এই প্রশ্নের মুখোমুখি হয়ে ঠিক উত্তরটা বার করে নাও, দেখা যাক। প্রথমেই বলে রাখা ভালো, এই খুনের কেসটা বেশ পেঁচালো। খুনের মোটিভ একটাই, বেণীমাধব বাবুর সম্পত্তি। বেণীমাধব বাবুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য মেঘরাজের বউ মেদিনীকে এই বাড়িতে নিয়ে আসা হয়। মেদিনী, তোমার সঙ্গে মেঘরাজের বিয়েটা যেন কবে হয়? मैंने तो आपको कहा था। না 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 না, বাংলায় বলো। তুমি তো বাঙালি, হিন্দি বলছো কেন? তুমি খুব ভালো অভিনেত্রী হতে পারতে, কিন্তু অভিনেত্রী হতে গেলে শুধু অভিনয় করলে হয় না, তার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রপগুলোও একটু গুছিয়ে রাখতে হয়। তোমার বাংলা গল্পের বই, তোমার ছবি, এগুলোকে আরেকটু যত্ন করে গুছিয়ে রাখলে পারতে। ভুল হয়ে গেল মেদিনী, বালিশের নিচে লুকিয়ে রেখেছিলে। তোমার বাংলা উপন্যাসের বইটা তোমার ঘরে খুব সহজেই পেয়ে গিয়েছিলাম আমি, খুব বেশি খুঁজতে হয়নি আমাকে। যা দেখলাম তার ভেতরে একটি ভুল ছিল, সেই ভুলটিকে চিহ্নিত করতে হবে এবং বলতে হবে। মানে এটা কি কোনো ক্যারেক্টার ভুল না কোনো প্রপের ভুল আর কি? দুটোই হতে পারে। ভুল হয়ে গেল মেদিনী, বালিশের নিচে লুকিয়ে রেখেছিলে। তোমার বাংলা উপন্যাসের বইটা তোমার ঘরে খুব সহজেই পেয়ে গিয়েছিলাম আমি, খুব বেশি খুঁজতে হয়নি আমাকে। তুমি জানো? তাহলে যদি জানো তাহলে বলতে পারো, হেল্প নিয়ে নেবো। আমার মনে হচ্ছে উপন্যাস বললো তো, কিন্তু ওটা কবিতার বই মনে হলো, ছোট ছোট কবিতা। মার একটা আনসার এসছে, আমি হেল্প নিতে চাও? কি উত্তরটা তাহলে কি তোমার? উপন্যাসের কথা বলেছে বই, কিন্তু ওটা কবিতার বই, আসলে কবিতার মতো ছাপানো আর কি। মায়ের সাহায্য নিয়ে তুমি বললে যে বললো উপন্যাস, অথচ দেখলাম কবিতার বই। এটাই তোমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করব না, কারণ ঠিকই বলেছে বিকাশ। ওখানে লেখা ছিল গীতাঞ্জলি, বলা হচ্ছে উপন্যাসের কথা, কিন্তু বইটার উপরে লেখা ছিল গীতাঞ্জলি। তো ডেফিনেটলি বইটাতে একটা গন্ডগোল। বাট কিন্তু আমরা দেখে নিতে চাইবো তোমার কাছ থেকে মার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো, এই উত্তরটার হাত ধরে তুমি 75 নম্বরে পৌঁছতে পারলে কি পারলে না, দেখা যাক। ভুল হয়ে গেল মেদিনী, বালিশের নিচে লুকিয়ে রেখেছিলে। তোমার বাংলা উপন্যাসের বইটা তোমার ঘরে খুব সহজেই পেয়ে গিয়েছিলাম আমি, খুব বেশি খুঁজতে হয়নি আমাকে। উপন্যাসের বদলে কবিতার বই রাখা ছিল, কন্টিনিউটি জার্ক হয়েছে, ইনফরমেশন মেলেনি, কিন্তু মা মিলিয়ে দিয়েছেন উত্তরটা তোমাকে। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমার বদলে মা খেললেই ভালো হতো। আমরা ভাবি যে আমরাই খেলছি, আসলে মায়েরাই খেলেন। একদমই বুঝতে দেন না। বাকি প্রশ্নের উত্তরগুলো মাকে ছাড়া বাবাকে ছাড়াই বলতে হবে। বেশ, তোমার এইবার পালা। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর সাধারণ প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে, দেখা যাক। ও, সেই বিয়ে বাড়ির ছবিগুলো এনেছিস? দাঁড়া দেখি। এখনকার বিয়ের ধরন কিরকম অন্যরকম হয়ে গেছে রে। তোমার জন্য কোন ইয়ার? 1965। তখন বিয়ের ব্যাপারটা অনেক আলাদা ছিল রে। এত তো ডিজিটাল ক্যামেরা ট্যামেরা সব ছিল না।
কারণ বিয়ে বাড়িতে ছবি তোলাটা ছিল একটা ব্যাপার। বিয়ে মানেই তো একটা বিরাট ব্যাপার। কি সেকাল কি একাল। তবু সেদিনকের ব্যাপারটা একটু আলাদা রকম ছিল। ধর আমার বিয়েতে নো কেটারার, ঠাকুর এসে বাড়িতে রেঁধেছিল, দাদারা বাজার করেছিল, কোমর বেঁধে পরিবেশন করেছিল, নহবত বসেছিল। ও নহবত, নহবত মানে সানাইওয়ালারা এসে লাইভ বাজিয়েছিল তাই তো? তখন তো আর মিউজিক সিস্টেমের চল ছিল না এরকম। তারপর ভিয়েন বসেছিল। ভিয়েন? ভিয়েনটা কি ব্যাপার? তোদের কি হাল হলো রে? ভিয়েন মানে জানিস না? সানাই বাজছে, ভিয়েন বসেছে, কিন্তু মণিদিদা, এই যাকে দেখলাম, মণিদিদা খুবই বিদুষী মহিলা, তাই অতীত বর্তমান মিলেমিশে উনি মাঝে মাঝে সেরকম আমাদের প্রশ্ন দিয়ে যান। এখন একটা প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়েছি, ভিয়েন। ভিয়েন মানে কি? কঠিন প্রশ্ন। তুমি কি জানো? সাহায্য নেব নাকি বুঝতে পারছি না। সানাইয়ের সুরকে ভিয়েন বলে, তাই বলতে চাইছি? তাহলে বাবা মার সাহায্য নিয়ে কোনো যদি উত্তর পেয়ে থাকো বলো। কি বলবো বলো? আমার বিয়েতে বাড়িতে ভিয়েন বসেছিল, মানে বাড়িতে বিয়েতে আগেকার দিনে মিষ্টি টিষ্টি তৈরি করতো, মহিলারা এসে তাকে বাবা মা বলছে বাবা মার বিয়েতেও যেটা হয়েছে, বাড়িতে মিষ্টি তৈরি করা হতো, ময়রা এসে মিষ্টি তৈরি করতেন, তো সেটাই বলছে, তো সেইটাকেই বলছে ভিয়েন। তাহলে এটাই তোমার উত্তর? হ্যাঁ, বাবা মার কাছ থেকে এটাই উত্তর নেওয়া। চ্যালেঞ্জ করতে চাও? না, আমি ভিয়েনে তৈরি করা মিষ্টি খেয়েছি। আমি ওর থেকে একটু বড়, মামার বাড়িতে হতো আর কি, তো দাদুরা হ্যাঁ একদম মোদে ছাকা হচ্ছে, মোদে খেয়েছি, ফলে ওর সঠিক উত্তর একদম। ও চ্যালেঞ্জ করেনি, তুমি একটা উত্তর দিয়েছো, তোমার এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা যাচাই করে নিই, দেখে নিই। ভিয়েন? ভিয়েনটা কি ব্যাপার? তখন তো দোকান থেকে মিষ্টি আসতো না, ময়রারা কাজের বাড়িতে এসে মিষ্টি বানাতো, তাকে বলতো ভিয়েন বসানো। মানে বাড়িতেই একটা আস্ত মিষ্টির রান্নাঘর, হেঁসেল ঘর যাকে বলে, মিষ্টি তৈরি, সেটাই ভিয়েন। এই উত্তরটা তুমি যেটা মা বাবার থেকে সাহায্য নিয়ে বলেছো, একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এই যে বাবার জন্য একটা দোকান, ইচ্ছে পূরণ ইত্যাদি হলো, বাবাকে নিয়ে কি বলতে চাও? বলা খুব মুশকিল আসলে। আমার বই প্রকাশের ব্যাপারটা একটু অন্যরকম। আমি না সামনাসামনি বলতে পারি না বাপি আমি তোমায় খুব ভালোবাসি, মা তোমায় ভালোবাসি। কখনো লেখায়, কখনো অন্যভাবে, বা কখনো আমার কাজের মধ্যে দিয়ে, বা কখনো মনে হয় যে বাবার চোখটা একবার দেখি না চেষ্টা করে যদি। তারপরে যখন উত্তর খুঁজতে খুঁজতে গিয়ে দেখি যে না, সেই জায়গাটা হয়তো আর সেরকমভাবে এগোনো যাচ্ছে না, তখন খুব অসহায় লাগে আর কি। কিন্তু সেই অসহায়তা প্রকাশ করাটা আমার মানে অন্যভাবে হয় আর কি। বাইরের দেখাটা বন্ধ হয়ে গেছে, তাই ভেতরের দেখাটা ভীষণ তীব্র হয়েছে, যার কারণে অনেক গন্ডগোলও করতে পারেন উনি। তার কারণে কখনো বিরক্ত হও, কখনো বা আহত হও কাজের চাপে, নাকি সামলাতে পারো? না, সামলাতে পারি, মানে সামলাবার চেষ্টা করি, দাদাদের দিকে শিখেছি সেটা। আমি তোমাকে একটা গল্প বলি। ওই বাড়িতে একটা পাখি এসে বসেছিল, আর বাবা আর ছেলে বারান্দায় বসেছিল। বাবা তখন এই তোমার বাবার মতো না, চোখে দেখতে পাচ্ছেন না ভালো করে, এটা কিচিরমিচির শুনছেন। ছেলেকে জিজ্ঞেস করলেন যে ওটা কি পাখি? ছেলে বললো চড়ুই। আবার কিছুক্ষণ হয়ে গেল, আবার উনি জিজ্ঞেস করলেন, সুখ হয়নি হয়তো শুনে, বললো ওটা কি পাখি? ছেলে কি একটা কাজ করছিল, দামি কাজ করছিল, তো বললো চড়ুই। বললো আচ্ছা আচ্ছা। আবার একটু পরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে খোকা ওটা কি পাখি? বলে কি হচ্ছে বাবা, তোমাকে তো বললাম একবার, চড়ুই। আর কতবার বলতে হবে তোমাকে? তখন বাবা খুব বিনীত হয়ে বলেছিলেন, অনেক আগে আমাদের বাড়িটায় যখন এরকমই ছিল, সামনে মাঠ ছিল, ওখানে প্রায় চড়ুই এসে বসতো, আর বারান্দায় আমরা দুজন বসতাম, তুমি তখন ছোট ছিলে, তখন তুমি আমায় জিজ্ঞেস করতে যে বাবা ওটা কি পাখি? আমি বলতাম চড়ুই। তুমি আবার জিজ্ঞেস করতে, আমি বলতাম আবার চড়ুই। এরম করে প্রায় 8-10 বার এরমও দিন গেছে তুমি বারবার জিজ্ঞেস করেছো জানা সত্ত্বেও। আমি কিন্তু প্রত্যেকবারই উত্তর দিয়েছি, তুমি 3 বারই ক্লান্ত হয়ে গেলে বাবা। আমরা অনেক সময় 3 বারে বা 2 বারে ক্লান্ত হয়ে যাই, ধরেই নি উনি অসুস্থ, উনি হয়তো অবুঝ, সেটার কারণ আছে। এই গল্পটা তোমাকে শোনালাম যে তোমার ভেতরেও কি এরকম বিরক্তি আসে কখনো কখনো? না, কখনো আসে না। তার কারণ হচ্ছে তুমি যেটা বললে সেইটা এখন ফেস করছে, আমার মেয়ে হয়েছে,
তো ওই পরম্পরাটা আমি আস্তে আস্তে বুঝতে শিখছি আর কি। তো এই যে ভারসাম্য বজায় রাখা, এটার নামই বোধহয় জীবন আর কি। মানে জীবনই একটা সময় শিখিয়ে দেয় যে কি করে জীবনকে দেখতে হয় বা কি করে জীবনে চলতে হয়। আমাদের কিছু কিছু সময় আসে, কিছু কিছু মুহূর্ত আসে যখন প্রকাশটিকে ভেঙে দিতে হয়। বলছে বাবাকে কোনো জড়িয়ে ধরিনি, সবাই দেখি জড়িয়ে ধরে, জড়িয়ে ধরতে মানা নেই, মাঝখানে তফাৎ হচ্ছে 1.5 ফুট। এই যে ছেলে ছুঁয়ে দেখলো যখন, কেমন লাগলো আপনার? খুবই ভালো। কি বোধ হচ্ছিল? ছেলে বড় হয়ে গেছে? হ্যাঁ। লায়ক হয়েছে ছেলে? সেটা বলবো না। লায়ক শব্দটা বলবেন না। ছেলেরা বড় হয় না, বড়র মতো দেখতে লাগে। ওর কোন গুণটা আপনার সবচেয়ে ভালো লাগে? ও ছোটবেলা থেকেই ও খুব নরম ছিল মনটা, আর সবার সঙ্গে সমানভাবে আমার মতনই মেলামেশা করতো, এবং বড় হয়েও ও সেরকমই আছে। বাহ, বলে আমার মতনই, তার মানে ওর মধ্যে আপনি নিজেকে খুঁজে পান তো? নিশ্চয়ই। বাহ। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। 75 নম্বরে তুমি দাঁড়িয়ে আছো। এবারের প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি 100-এ পৌঁছে যাবে। 100-এ পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মায়ের জন্য একটি বিশেষ পুরস্কার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে। তোমার সেই বিশেষ ইচ্ছে পূরণের জন্য প্রশ্নটিও বিশেষ, সেটি সামনে ঘটবে। ভালো করে দেখবে, শুনবে, তারপর উত্তর দেবে। দেখা যাক। मेरा नाम चिन चिन चू, चिन चिन चू, बाबा चिन चिन चू, रात चांदनी में और तू, हेलो मिस्टर हाउ डू यू डू, बाबा 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 बाबा। शोला जो भड़के दिल मेरा धड़के, शोला जो भड़के दिल मेरा धड़के, दर्द जवानी का सताए बढ़ बढ़ के, शोला जो भड़के दिल मेरा धड़के। আগুন জ্বালিয়ে দিয়েছে। বেশ, এবার একটা আগুন ধরানো প্রশ্ন আসবে। প্রশ্নটা তোমার কাছ থেকেই শুনবে ওরা। প্রশ্নটা হলো, যে 3টে গান আমি গাইলাম, এই 3টে গানের ফিমেল সিঙ্গারের নাম কি? ফিমেল ইনামিনা ডিকা কিশোর কুমারের কণ্ঠে শুনেছি আর কি। হ্যাঁ, কিন্তু আরেকজনের কণ্ঠেও আছেন, তিনি একজন বিখ্যাত ফিমেল সিঙ্গার। 3টে আলাদা আলাদা ফিমেল সিঙ্গারের গাওয়া। ভাবো, যাচাই করো, সৌমিলি চ্যালেঞ্জ করো যদি দরকার লাগে। मेरा नाम चिन चिन चू, चिन चिन चू, बाबा चिन चिन चू, रात चांदनी में और तू, हेलो मिस्टर हाउ डू यू डू। পেয়ে গেছো তো? ইনামিনা ডিকাতে আশা ভোসলে হতে পারে, আর প্রথমটা গীতা দত্ত। তাহলে মাঝেরটা? শোলা জো ভাড়কেটাই তো গোলমাল করছে। ভড়কে গেছে। গানটা মনে করো, গাও দরকার হলে একবার। শোলা জো ভাড়কে দিল মেরা জওয়ানি। কাছাকাছি আছো কিন্তু। লতা মঙ্গেশকর। দাও এবার উত্তর দাও। মেরা নাম চিন চিন চু, গীতা দত্ত। শোলা জো ভড়কে দিল, কিন্তু স্টাইলটাই নিয়েই আমার গোলমাল লাগছে। ওটা লতা মঙ্গেশকর মনে হচ্ছে, আর শেষেরটা ইনামিনা ডিকাটা আশা ভোসলে হওয়া উচিত। মানে এরা গাইলে তুমি খুশি হতে? না, তার মানে এরা গাইনি আর কি।
হ্যাঁ বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, জোজোর কাছে জেনে নেবো যে ও যে উত্তরটা দিয়েছে সেটাকে তুমি কি বলবে, ঠিক না ভুল? একদম ঠিক। তার মানে তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। বেশ, আমরা শুভ্রজিতের এই ইচ্ছে পূরণ, দ্বিতীয় ইচ্ছে পূরণটাকে সেলিব্রেট করব, আমরা উৎসব করব, উদযাপন করব জোজোর গান দিয়ে, তোমার নাচ দিয়ে। চলো একটা কিছু হয়ে যাক। रंगीलो मारो ढोलना ढोलना रे। ধন্যবাদ। দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছি তোমার। চলো আমরা সেই ইচ্ছে পূরণের উৎসবে মাতি। এসো সামনে এসো, মাকে নিয়ে। আর মাতৃসংঘ থেকে যিনি এসেছেন মাসিকেও ডেকে। আমরা খুব আনন্দিত এই কারণে যে আপনারা সংসার সামলে, নিজেদের বাচ্চাদের সামলে, তারপর অন্য বাচ্চাদের সামলাচ্ছেন। এর চেয়ে বড় মা আর মাতৃসংঘ কি হতে পারে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার, সেটা মায়ের গলায় পরিয়ে দাও। এটা অপূর্ব দৃশ্য। একটা অলংকার মাকে পড়াচ্ছ আর তুমি পড়াচ্ছ, তখন মনে হচ্ছে কে কার অলংকার। সৌমিলি, তুমি আর দ্বিতীয় ইচ্ছে পূরণের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। একদম ঢুকে বললেই হয়। বেশ, প্রশ্নটা আসছে, খুব ভালো করে পরখ করে উত্তর দাও, দেখা যাক। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বাংলায় দুর্গাপুজোর প্রচলনের একেবারে প্রথম দিকে দেবী মূর্তি সাজানো হতো শোলা দিয়ে। তারপর ক্রমে শোলার সঙ্গে রাংতা মিশিয়ে দুর্গার সাজের পরিবর্তন করা হয়। সাবেক দুর্গাপুজো মানেই ছিল সেই ডাকের সাজ। যতদূর জানা যায়, শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় প্রথম ডাকের সাজ ব্যবহৃত হয়। সে সময় থেকেই নদিয়ার কৃষ্ণনগর হয়ে উঠেছিল ডাকের সাজের প্রধান কেন্দ্র। আজ ডাকের সাজের সেই রমরমা আর নেই। তার মধ্যে দেখা দিয়েছে নানা পরিবর্তন। তবু পুজোর ডাক শোনা গেলে এখনো কৃষ্ণনগর মেতে ওঠে ডাকের সাজের কাজে। এবার আপনাদের বলতে হবে এই কাজটিকে ডাকের সাজ কেন বলা হয়। কি কারণ? ডাকের সাজে সাজানো হয় আর কি, কিন্তু এই ডাকের সাজ কেন, মানে শোলাটা দিয়ে সাজানো হয়, বা শোলার আরেক নাম কি ডাক? আমার তাই মনে হয় যে তাহলে উত্তরটা কি হবে? এদিকে বাগবাজার সার্বজনীন বসে আছে, চ্যালেঞ্জ করবে বলে। দেখছো কিরম হাসছে? এটা কি ভালো হলো?
না না, ও জানলে কেন চ্যালেঞ্জ? আমি সঠিক জানি না, কিন্তু ওই দেখো, কিন্তু আমি যেটা বলছি সেটা নয় আর কি। না না, সেটা তুমি ওকে জিজ্ঞেস করো। না, সেটা করতে পারি না, কিন্তু আমার মনে হয় শোলা দিয়ে যে কারুকার্য করা হয় সেটাকেই বোধহয় ডাকের সাজ বলে। বেশ, তাহলে তোমার এই উত্তরটাই নিলাম। হ্যাঁ, আমার এর বাইরে আর কিছু তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ। বিলেত থেকে একসময় ডাকের মাধ্যমে, ডাক ব্যবস্থার মাধ্যমেই এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আসা হতো দেশের বাইরের থেকে একটা সময়। এটা সম্ভবত কৃষ্ণনগরে শুরু হয়েছিল এবং রাজা কৃষ্ণচন্দ্রের সময়ও এইটার প্রচলন ছিল, আমি যতটা পড়েছি আর কি। তো বাইরের থেকে, বিলেত থেকে এটা আমদানি করা তো ডাকের মাধ্যমে, সেই থেকে এর নাম হচ্ছে ডাকের সাজ। তাহলে এইটা তোমার উত্তর, চ্যালেঞ্জ করে বলছো? এইটা আমি জানি, আর মতান্তর থাকতে পারে, কিন্তু এই মতটা আমি জানি। ও বলছে বিলেত থেকে ডাকের মাধ্যমে আসতো, তার থেকে এই শব্দটা প্রচলিত হয়ে গেল যে ডাকের সাজ। কিন্তু আমার কাছে তুমি আর একটা উত্তর বলেছো, আমরা দেখে নিই চ্যালেঞ্জ করে যে উত্তরটা পেয়েছি এবং তোমার কাছ থেকে সরাসরি যে উত্তরটা পেয়েছি তার মধ্যে কোনটা আসল উত্তর, দেখা যাক। সেকালে বিশেষ এই সাজের জন্য প্রয়োজনীয় রাংতা ভারতে পাওয়া যেত না, আনা হতো সুদূর জার্মানি বা নেদারল্যান্ড থেকে। এই ডাকের মাধ্যমে আনা হতো বলেই এই সাজটিকে এখন বলা হয় ডাকের সাজ। যেহেতু ডাকে আমাদের সামগ্রীটা এসে পৌঁছতো, তাই নাম হয়ে গেল ডাকের সাজ। অর্থাৎ ও যে উত্তরটা দিয়েছে ওর উত্তরটা সঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা আপাতত ভুল হয়েছে। তুমি পৌঁছেছো 125-এ। তোমার কাছে জানতে চাইবো তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে একটা ছোট্ট মিউজিক সিস্টেম, যাতে এফএম থাকবে, বাবা এফএম শুনতে ভালোবাসে, এবং যাতে অবসর সময় মা আবার গানটা শুনতে পেলো, কাজ করতে করতে, দোকানের কাজ করতে করতে, সংসারের কাজ করতে করতে আবার সেটা শুনতে পেলো। এইটার জন্য তোমার কাছে সাধারণ প্রশ্ন আছে, জাদু প্রশ্ন আছে। তুমি আছো 125-এ, তুমি কি সাধারণ প্রশ্নই চাইবে? বেশ, তোমার এবারে সাধারণ প্রশ্নটা ভালো করে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও, দেখা যাক। ক্রিকেট এই একটি খেলাকে নিয়ে বাঙালি পরিবারে উত্তেজনার শেষ নেই। টিনার বিরাটকে নিয়ে বিরাট উত্তেজনা, দাদুর সিকে নাইডুকে নিয়ে নস্টালজিয়া, দুবাইয়ের আবার ধোনি ছাড়া কাউকে চোখে ধরে না, বান্টি শচীনন্ত প্রাণ, ঘোষবাবু আজও গাভাস্কার জ্বরে কাবু, মিনতি দেবী চাইল্ডহুড ক্রাশ রবি শাস্ত্রীকে আজও ভুলতে পারেননি। এদের ফেভারিট ক্রিকেটার নিয়ে মতামত আলাদা হলেও একটা নাম উঠলেই সবাই এক জায়গায় নিমেষে জমা, সৌরভ গাঙ্গুলি। এই নামটি চুম্বকের মতো কাজ করে বাঙালি সেন্টিমেন্টে, আর করবে নাই বা কেন, সর্বকালের সেরা ক্যাপ্টেন বলে কথা। অথচ সৌরভ গাঙ্গুলি ছাড়াও আর একজন বাঙালি ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছিলেন এবং সাফল্যের সঙ্গে সেই পদের মর্যাদা রেখেছিলেন। চট করে আমরা অনেকেই তার নাম মাথায় আনতে পারি না। দেখা যাক ঘোষ পরিবারের কেউ বলতে পারে কিনা। পঙ্কজ মল্লিক, পঙ্কজ রায়। গুগল করে যাবে। ধোনি খড়গপুরে থাকতো তো। স্নেহাশিস গাঙ্গুলি। আর কোন বাঙালি যিনি ক্যাপ্টেন ছিলেন? আমার একজনের নাম মনে আসছে, তিনি ক্যাপ্টেন ছিলেন কিনা আমি জানি না, মানে গোপাল বসু। এবং ইনি 2009 সালে জাতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন। 2010-এ অর্জুন পুরস্কারও পেয়েছেন। 2012-এ পদ্মশ্রী পেয়েছেন। ইনি অলরাউন্ডার এবং 148টা ওয়ানডে খেলেছিলেন, 10টা টেস্ট খেলেছেন।
বঙ্গ সন্তান। কি অবিশ্বাস! না না, অবিশ্বাস না, আমার নিজের ওপর অবিশ্বাস, আমি জানি না। এবার ডাক নামটা শুনবে? হ্যাঁ একটু বলো। বাবুল। বাবুল? সমিলি কি মাথা ঘুরছে? হ্যাঁ একটু তো ঘুরছে। অরুণলাল নয়, সাবা করিম না। দাও একটা উত্তর এবার। পারবো না, দেখো মনে হচ্ছে না। ঠিক আছে, তুমি উত্তরটা দিতে চাইছো না, মানে পাস করে দিচ্ছ। হ্যাঁ মানে অনেকগুলো অপশন তো, অন্ধকারে ঢিল ছোড়া হয়ে যাচ্ছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না মনে আসছে না কিছু? না না আমি জানি না। বেশ, তুমি ছেড়ে দিচ্ছ, তোমার কাছ থেকে উত্তর পাওয়া যায়নি, তুমি ছেড়ে দিয়েছো, অতএব আমাদের এবার উত্তরের কাছে যেতে হবে। এবার আমরা দেখে নেব যে উত্তরটা তালাশ করছিলাম আমরা সেটা আসলে কোন জোন। দেখা যাক। ঝুলন গোস্বামী। জেন্ডারে গন্ডগোল করেছে, জেন্ডারে গন্ডগোল, মহিলা সন্তান ক্রিকেটার। সন্ততিতে গোলমাল হয়ে গেছে একদম। আমি এই ঝুলন গোস্বামী, এরা আমার ব্যর্থতা আর কি বাঙালি হিসেবে। আর খেলা বললেই আমরা বেশিরভাগ সময় ভাবি ওটা ছেলেদের মৌরুষি পাট্টা। হ্যাঁ সেটাই। ওখানে যদি একজন মহিলা ক্যাপ্টেন আছেন এবং ঝুলন গোস্বামীর ক্যাপ্টেন্সিতেই ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে। না এটা জানি, কিন্তু ওই ভাবনাটাই ওদিকে যায়নি, ফলে আর কিছু করার নেই, এটা ব্যর্থতা আমার। বেশ, তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে। তুমি দাঁড়িয়ে রইলে 125-এই, আমরা আছি 75-এ। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হওয়া দরকার। এইবারে তোমার সামনে একটি প্রশ্ন আসবে, তোমার শেষ 25 নম্বরের সাধারণ প্রশ্নটি সামনে আসবে। ভালো করে দেখো, তারপর উত্তর দাও। कहना ही क्या ये नैन एक अनजान से जो मिले, चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले, अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं, वो हमसे हम उनसे कभी ना मिले, कैसे मिले दिल न जानूं, अब क्या करें क्या नाम ले, कैसे उन्हें मैं पुकारूं। इन्हीं लोगों ने 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 ले लेना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने ले लेना दुपट्टा मेरा, इन्हीं लोगों ने ले लेना दुपट्टा मेरा, दुपट्टा मेरा, दुपट्टा मेरा। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए, सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो। বাহ, ধন্যবাদ, অসাধারণ, সবাইকে ধন্যবাদ। 3টি গানের সঙ্গে 3টি নাচ দেখলাম। এই 3টি গানে কোন অভিনেত্রীরা অভিনয় করেছিলেন? লাস্টেরটা তো রেখা। তাহলে একটা একটা করে যাও। হ্যাঁ, कहना ही क्या না, এটাতে ছিল হচ্ছে মনীষা কৈরালা। বেশ, নিলাম। দ্বিতীয়? তারপরের গানটা এনি লোগনে। দাঁড়াও, ঠান্ডা মাথা। মীনা কুমারী। মীনা কুমারী, বেশ, নিলাম উত্তর। আর তারপরেরটা রেখা। তারপরটা রেখা, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমার মনে হয় ঠিক বলেছে। বেশ,
তোমাকে জানাই যে তুমি প্রথম উত্তরটা ঠিক দিয়েছো, দ্বিতীয় উত্তরটাও ঠিক দিয়েছো, কিন্তু তৃতীয় উত্তরটাও ঠিক দিয়েছো। অতএব তোমার উত্তর ঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি 75 থেকে 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। একশো করা মানে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ হার এবং কানের দুল। শুভ্রজিৎ, তুমি আছো 125-এ। তোমার একটি সাধারণ প্রশ্ন আছে, তুমি নিশ্চয়ই এটাই চাইবে এখন, নাকি ম্যাজিক প্রশ্নটা চাইবে? না না, পরপর যেভাবে আসছে। বেশ, দেখা যাক তোমার আজকের শেষ সাধারণ প্রশ্নটি কি রাখা আছে, দেখা যাক। এই যে তিনটি ছবি দেখছি, এই তিনটি ছবির সঙ্গে যায় এরকম একটি শব্দ খুঁজে পেতে হবে এবং সেটি ব্যাখ্যা করে বোঝাতেও হবে। একটা মাথায় আসছে, কিন্তু সেটা তো দুটোর ক্ষেত্রে মিল হলেও থার্ডটায় মিলছে না। তাই? সেটা কি? ওটা নাক ছাবি যদি হয়, জল ছবি হয়। নাক ছাবি আর জল ছবি মিলছে না, জোর করে মেলানো। হ্যাঁ, সহজ সহজ। প্রতিদিনকার কথায় মাঝে মাঝে ব্যবহার করে ফেলি। উত্তর চাই, আর সময় নেই। আমার মাথায় আসছে। বেশ, ঠিক আছে, আর সময় দেওয়া যাবে। তুমি উত্তরটা পাস করছো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার আমাদের ব্যাখ্যাটা, আমরা যে ব্যাখ্যাটা খুঁজছিলাম সেটা এবার দেখে নি, দেখা যাক। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। সোজা শব্দটা আমরা খুঁজছিলাম, কিন্তু সোজা শব্দটা আমরা পাইনি। অতএব দুর্ভাগ্যজনকভাবে তোমার উত্তরটা ভুল হলো। দুজনেরই ম্যাজিক প্রশ্ন আছে, চিন্তার কিছু নেই। তোমার কাছে যাব, তোমার এই ম্যাজিক প্রশ্নের হাত ধরে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণে পৌঁছতে পারো। তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নেবো। তৃতীয় ইচ্ছেটা, বাবা খুব বই পড়তে ভালোবাসেন। যদি একটা ওই ইজি চেয়ারের মতো হয়, একটু দুলে দুলে মাঝে মধ্যে একটু রিল্যাক্স করে বাবা বই পড়বেন। বাহ, তো যদি সেটা দিতে পারি আর কি, যদি পারি। একমাত্র এটাই তোমার সম্বল। এটাকে ভালো করে জাদু প্রশ্নটাকে দেখো, যাচাই করো, তারপর জাদুর রহস্য কাটিয়ে ঠিক উত্তরটা দাও। দেখা যাক। এই যে তিনজনকে দেখলাম রান্না করতে, এদের মধ্যে কে রেগে আছে এবং কি কারণে? রেগে শব্দটা জানতে চাইছি যখন, তাহলে কে, কোনজন যে রেগে আছে? রেগে আছে, সে কেন রেগে আছে? কারণ তাকে একটা কোনো কিছু এমন কিছু ভাজতে দেওয়া হয়েছে যেটা রাগের সঙ্গে যায়। এটা রাগের সাথে কিভাবে যায়?
তেলে বেগুনে বলে না, রেগে আছে তেলে লালটা। তার মানে যে বেগুন ভাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? আলু তেলে হয় না, পাঁপড় তেলে হয় না, তেলে বেগুনে রেগে গেছি। তেলে বেগুন দেয়া মানে তেলে বেগুনে রেগে আছে, এটা বলছো? হ্যাঁ, মানে এই শব্দটার সঙ্গে যাচ্ছে আর কি। তার মানে যে বেগুন ভাজছে। যে বেগুন ভাজছে। বেশ, তোমার এই উত্তর নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না। রেগে আগুন তেলে বেগুন। রেগে আগুন তেলে বেগুন, তাই বলছো? জাদু প্রশ্ন, যদি এটা হয় তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটার হাত ধরে তুমি তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারলে কিনা, দেখা যাক। তার মানে যে বেগুন ভাজছে অর্থাৎ তেলে বেগুনে জ্বলে ওঠা প্রচলিত শব্দ, এবং তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। সেই সঙ্গে তুমি 100 থেকে 1 লাফে পৌঁছে গেছো 150-150-তে পৌঁছানো মানে তৃতীয় ইচ্ছে পূরণ। চলো তৃতীয় ইচ্ছে পূরণের পথে হাঁটি, এসো। বেশ হালকা করে দুলিয়ে দাও দুজনে মিলে। বাহ, সুব্রজিৎ তুমি আছো 125-এ আর তুমি আছো 150-এ। তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নি। আমার চতুর্থ ইচ্ছা, দেখো আমি ছোটবেলা থেকে বাবা মার সঙ্গে প্রচুর ঘুরেছি, ভীষণ ঘুরতে ভালোবাসতেন বাবা। তো এখন বরের হাত ধরে ঘুরে বেড়াই। তো আমি চাই দুজনকে যদি আমি একটু কেরালা ট্রিপে পাঠাতে পারতাম। বাহ, সেজন্য তোমাকে মন দিয়ে এই প্রশ্নটা দেখতে হবে। তোমার জাদু প্রশ্নটাকে তোমার সামনে হাজির করানো হচ্ছে। তুমি সেই জাদু ইন্দ্রজাল ভেদ করে তোমার উত্তরটাকে খুঁজে নাও। দেখা যাক জাদু প্রশ্নটা কি। সালটা 1867। বম্বে তখনই ভারতবর্ষের সবচেয়ে নামকরা পোর্ট সিটি এবং কমার্শিয়াল সেন্টার। সাহেব শুভ মান্যগণ্যী লোকেরা কাজে এবং ফুর্তি করতে প্রায় এসে হাজির হন। दिल है मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बॉम्बे मेरी जान। অথচ বম্বেতে তখন সাহেবদের থাকার মতো ঠিকঠাক একটা হোটেল নেই, তাদের উল্টো পাল্টা জায়গায় থাকতে হয়। জন ওয়াটসন নামে এক সাহেবের মনে হলো এই কি ব্যাপার, এর তো একটা বিহিত করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। শুরু হয়ে গেল এক এলাহি কাণ্ড। লন্ডন থেকে বড় বড় আয়রন স্ট্রাকচার জাহাজে করে এসে হাজির হলো। সেই দিয়ে 4 তলা হোটেল বানানো হলো। বুঝতেই পারছেন এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব কতখানি। পৃথিবী বিখ্যাত লেখক মার্ক টুয়েন একবার এসে এই হোটেলে উঠেছিলেন। আরেকটি টেকনোলজিক্যাল ওয়ান্ডার পরে যেটি মুম্বাইতে এক বিরাট ইন্ডাস্ট্রি হয়ে ওঠে, সেটিরও প্রথম প্রদর্শনী এই হোটেলেই হয়েছিল। বলতে পারেন সেই টেকনোলজিক্যাল ওয়ান্ডারটি কি? এই হোটেলটির নাম ওয়াটসন হোটেল। এই হোটেলে একটা টেকনোলজিক্যাল ওয়ান্ডার বা একটা অত্যাশ্চর্য ঘটনা প্রথম ঘটেছিল। কোন টেকনোলজিক্যাল ওয়ান্ডারের কথা জানতে চাওয়া হচ্ছে? লিফটের ব্যবহার। যদি বলো লিফটই নেব। না হাল ছেড়ো না বন্ধু। টেকনিক্যাল মানে শুটিং জাতীয় কিছু হয়েছিল ওই হোটেলে। তুমি ভাবো এখনই বলছো কেন? ও না, চলচ্চিত্র প্রদর্শন হয়েছিল, মানে স্থির থেকে চলছে এরকম কিছু। উত্তর কি? আমার এটা ছাড়া মাথায়, আমার মনে হচ্ছে কোনো চলচ্চিত্র প্রদর্শনী হয়েছিল প্রথম 1896 মনে হয়। প্রথম মানুষ দেখলো যে একটা পরপর ছবি দেখে, মানে ওটা মুভ করছে আর কি, চলচ্চিত্র। বেশ, তুমি বলছো চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছিল, যে এরকম হতে পারে সেটা প্রথম ওই হোটেলেই দেখানো হয়েছিল। তোমার এই উত্তরটা নিলাম।
তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কারণ আমারও তো ওইটাই বলছিলাম, শুটিং তো অলমোস্ট তো একই। বেশ, তুমি চ্যালেঞ্জ করনি, এবার দেখে নি এই উত্তরের হাত ধরে তুমি 50 নম্বর জোগাড় করতে পারলে কিনা, অর্থাৎ তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হলো কিনা। 1896 সালে ভারতবর্ষের প্রথম সিনেমা দেখানো হয়েছিল এই হোটেলে। যারা 1 টাকার টিকিট কেটে দেখতে এসেছিলেন তারা জানতেন না কি দেখতে তাদের ডাকা হয়েছে। দূর থেকে একটি ট্রেনকে স্ক্রিনের দিকে এগিয়ে আসতে দেখে অনেকেই হোটেল ছেড়ে দৌড়ে পালিয়েছিলেন। এই সেই হোটেল যেখানে প্রথম একটি চলচ্চিত্র দেখানো হলো। অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি ছিলে 125-এ, 50 যোগ করে তুমি পৌঁছে গেলে 175-এ। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেল। এবং আজকে আমরা খেলার শেষে জানতে পারছি তুমি 175, তুমি 150। তাই আজকের খেলায় তুমি কিঞ্চিত বেশি স্কোর করেছো। আগে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করব, তারপর আমরা আমাদের রীতি মেনে আজকের খেলার উদযাপন করব, শেষ উদযাপন। এসো সামনে এসো। শুভ্রজিৎ আমাদের আজকের বিজয়ী, তাই ওর হাতে প্রথমে আমরা আমাদের কিছু পুরস্কার আছে সেগুলো তুলে দেবো, তারপর সৌমলির হাতে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি, এটা মার গায়ে দিয়ে দাও। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। আর এটা একটা গিফট ভাউচার, এটা 5000 টাকার HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে শিলংয়ের হোটেল পোলো টাওয়ার্স। এরা 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের মা বাবার জন্য। আর এইটা একটা বিশেষ পুরস্কার কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে, একটা হেলথ গিফট বাবা মার জন্য। শেষ ইচ্ছে যেটা, সেই ইচ্ছে পূরণটা আমাদের হয়ে আজকের বিজয়ী শুভ্রজিৎ, সে পৌঁছে দেবে সেই আমাদের সাহায্য, সহযোগিতা, উষ্ণতা। আমরা যখন শুটিং করি সকাল থেকে রাত অবধি, একটা সময় আসে যখন ক্লান্ত হয়ে পড়ি, যখন আর পারছি না, হঠাৎ করে একটা হাত এগিয়ে আসে, সেই হাতে ধরা থাকে জল না হলে খাবার। এরকমই একজন বিশ্বনাথ দাস, সেই হাত যখন দুর্বল হয়ে পড়ে, আমাদের শক্ত হাত সেই হাতের দিকে বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জি বাংলা বিশুবাবুকে সম্মান জানাচ্ছে শুভ্রজিতের মাধ্যমে। বিশুদা, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি আমার বাবার মতো আর কি। আর সুস্থ থেকো, খুব ভালো থেকো, আর কোনো দরকার হলে, কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। বিশ্বনাথদার মুখে হাসি দেখতে পেলাম। জি বাংলা এবং হ্যাপি প্যারেন্টস ডে এর পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে পেরে আমার দারুণ লাগছে। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চ থেকে বিশুবাবুর ইচ্ছা পূরণ করে শুভ্রজিৎ আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে। শুভ্রজিৎ যা করলো আমার ছেলেদের কাছ থেকেও তা আমি পাইনি। ওকে আশীর্বাদ করি, ও অনেক বড় হোক। জি বাংলাকে আমার তরফ থেকে অজস্র অজস্র ধন্যবাদ।